আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো গল্পের নাম হচ্ছে মুগ্ধতা মুগ্ধ। তো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আমি কোনো আশ্রিতা মেয়েকে বিয়ে করতে পারবো না, শেষে কিনা একটা আশ্রিত মেয়ে হবে এই আদনান চৌধুরীর ওয়াইফ। নো ওয়ে, ওকে বিয়ে করলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সরি বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। এক নাগারে কথাগুলো বলল আদনান, একবারও আটকালো না। আজ নিজের 2 বছরের ভালোবাসার থেকে আশ্রিত পরিচয়টাই সব থেকে বড় হয়েছে তার কাছে। আদনানের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা, কিন্তু চোখ থেকে এক ফোঁটা জল বের হচ্ছে না তার। কেমন নিঃশব্দ পাথর হয়ে রয়েছে, যেন আশেপাশে কোনো কিছু স্পর্শ করতে পারছে না তাকে। সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। যাবেই তো, 2 বছরের ভালোবাসা আজ তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। বাস্তবতা কতটা নির্মম তা আবারও বুঝতে পারল সে। বিয়ের আসর পর্যন্ত পৌঁছে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে তার প্রিয়তম, যাকে ঘিরে একদিন বাঁচতে চেয়েছিল সে, যাকে আঁকড়ে নতুন স্বপ্ন বুনেছিল। একটা রঙিন আকাশে ওড়ার স্বপ্ন ছিল, কত শত রং বেরঙের তারা খেলা করত সেই আকাশে। সবাই দূষণ হয়ে গেল এক নিমিষেই। আদনান এখনো তার পরিচয় নিয়ে এতটা রিয়েক্ট করবে কল্পনাতীত ছিল না মুগ্ধতার। যেখানে ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, সেখানে মুগ্ধতার পরিচয়টা এত বড় ইস্যু হবে বুঝতে পারেনি সে। আদনানের বাবা বলল, আদনান কি বলছিস এসব? এখন এটা হয় না। বিয়ের আসরে মুগ্ধতাকে এভাবে অপমান করতে পারিস না তুই। তোকে মুগ্ধতাকে বিয়ে করতে হবে, এভাবে ওকে ঠকাতে পারিস না তুই। আদনানের বাবার কথাই হুহা করে ভবন কাঁপানো হাসি দিয়ে উঠল আদনান। বাবা, আমি ওকে ঠকাচ্ছি সিরিয়াসলি? শোনো বাবা, আমি ওকে ঠকাইনি, উল্টো ও আমাকে ঠকিয়েছে। নিজের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক তৈরি করেছে, সম্পর্ক তৈরি করে আমার সাথে মিথ্যাচার করেছে। ও একটা ঠকবাজ মিথ্যাবাদী মেয়ে। ওর মতো মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না। আজ যদি অনন্যা আমায় না বলতো, তাহলে আজও জানতে পারতাম না আমি। অনন্যার কাছে এগিয়ে গিয়ে থ্যাঙ্কস আমাকে সত্যিটা বলার জন্য। অনন্যা বলল, ইটস ওকে ইয়ার। ভালোবাসার মানুষটার এত অধপতন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি। অত সহজে আমাকে ঠকবাজ মিথ্যাবাদীর উপাধি দিয়ে দিল। অথচ ওকে কতবার সবকিছু খুলে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু ও সবসময় এটাই বলছে, তোমার অতীত জানতে চাই না আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাই। পেছনে কি আছে না আছে তা আমার জানার কোনো ইচ্ছা নাই। তাই এসব কথা আর কখনো বলো না, লিভ ইট। আর আজ সেই আদনান সবার সামনে এতগুলো কথা বলল, আমাকে ঠকবাজ মেয়ে ভাবলো। ছি। আমার দিকে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল আদনান, কি হলো মুগ্ধতা, কথা বলছো না কেন? নাকি বলার ভাষা হারিয়ে ফেলেছ? নিশ্চয় ভেবেছিলে তোমার অতীত লুকিয়ে আমার মতো বড় বিজনেসম্যানের ছেলেকে ফাঁসিয়ে লাইফটা সেটেল করার, কিন্তু আফসোস তা আর হলো কই। তোমার সব খেলা খতম এবার। কি হবে মুগ্ধ? কথাটা শেষ হওয়ার আগেই সজোরে আদনানের গালে থাপ্পড় বসিয়ে দিল আঙ্কেল, যার আশ্রয়ে এই বাড়িতে স্থান পেয়েছি আমি। নিজের মেয়ের মতো করে আমাকে ভালোবাসেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদনান। ছি ছি, তুমি এতটা ছোট লোক আমার জানা ছিল না। তোমার সাহস কি করে হয় আমার মেয়ে মুগ্ধতার সম্পর্কে এত খারাপ কথা বলার? এতক্ষণ ধরে সহ্য করছি, জানোই তাই বলে যাচ্ছ। কিছু বলছে না বলে সাহস বেড়ে গেছে, এখন নিজের গালে ঠাস ঠাস করে মারতে ইচ্ছা করছে। আমি তোমার মতো একটা মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম। ভাগ্যিস আজ তোমার আসল রূপ দেখিয়ে দিলে, নইলে অনেক দেরি হয়ে যেত। আর তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে? আমি নিজেই তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব না। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আদনান, মুখে কোনো কথা নেই, কুলুপ পেতে আছে। একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আদনানের বাবা। আমার ব্যাপারে সবটাই জানেন তিনি। সবকিছু জেনেও কেন বিয়েতে আপত্তি জানাননি উনি? শুধু ছেলেকে এখন জানাতে বারণ করছিল, সুযোগ বুঝে জানাবেন বলছিলেন। কিন্তু আদনান এমনটা করবে বা পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ভাবতেও পারেননি উনি। ছেলের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না উনি। ভেবেছিলেন ছেলেটা অন্তত মেয়েটার পাশে দাঁড়াবে, কিন্তু না, ছেলে ডিরেক্ট বিয়ে ক্যান্সেল করে দিল। এমন ঘটনায় হতাশ উনি। অপরাধের দৃষ্টিতে তাকিয়ে আছেন মুগ্ধতার দিকে। ধরা গলায় বললেন, আজ তোমার সাথে যা হলো তার জন্য অনেকটাই আমি দায়ী। আমি জোর করে তোমাকে আমার বাড়ির বউ করতেই পারি, কিন্তু তাতে তুমি সুখী হবে না আমি জানি। সত্যি কথা বলতে আদনান এখনো তোমাকে ভালোবাসিনি। হ্যাঁ, ওর বাবা হয়ে এই কথাটা বলছি আমি। যদি তোমাকে ভালোই বাসতো, তাহলে আজ এতগুলো মানুষের সামনে কিছুতেই তোমাকে অপমান করতে পারতো না, কিছুতেই তোমার হাত ছাড়তো না, আর এই বাড়ির ভর্তি লোকের সামনে তোমায় অপমানিত হতেও দিতে পারতো না। তাই জোর করে কোনো সম্পর্কের মায়াজালে তোমাকে আটকাতে চাই না আমি। তবে দোয়া করি যেন এমন কেউ তোমার লাইফে আসে যার কাছে তোমার অতীত কোনো বাধা না হয়ে দাঁড়ায়। জীবনে এগিয়ে যাও, সুখী হও। ছলো চোখে কথাগুলো বলল। আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিল ওনারা। আদনান অধরাকে বিয়ে করতে চাই, সেই মতো পোষণ করলে আঙ্কেল মানা করে তাড়িয়ে দিয়েছেন ওকে। আদনানের সাথে কোনো কথা বলিনি, বলতে ইচ্ছা করেনি।
এমন একটা মানুষকে আমি ভালোবাসি, ভাবলেই গা ঘিনঘিন করে উঠছে আমার। ওর সাথে কথা তো দূরের কথা, ওর মতো মানুষের ছায়াও যেন কোনোদিন মারাতে না হয় আমায়। মুগ্ধতা আরমান হকের বাসায় থাকেন। ছোটবেলা তিনি ওনাকে কুড়িয়ে পেয়ে নিজের বাসায় নিয়ে আসেন। নিজের মেয়ের মতোই করে ভালোবাসতেন, কিন্তু ওনার স্ত্রী তাকে সহ্য করতে পারতেন না। বাসায় কাজের লোকের মতোই থাকতে দিয়েছেন, সেটা দেখে কিছু বলতেও পারে না, কারণ অনেক বুঝিয়েছে মেয়েটাকে যে থাকতে দিয়েছে এটাই অনেক, নইলে এই 10 বছরের মেয়েটা কোথায় যেত। আরমান হকের 2 ছেলে 2 মেয়ে, আফিফ আর আয়ান। ছোট ছেলে আয়ান লেখাপড়ার জন্য দেশের বাইরে থাকে, আর বড় ছেলে আফিফ বাবার সাথে অফিস সামলাচ্ছে। এবার ছেলের বউ দেখতে চাচ্ছেন মিস্টার হক। অনন্যা আর অধরা 2 বোন, অনন্যা বড় আর অধরা ছোট। ছোট থেকে অনন্যা মুগ্ধতাকে দেখতে পারতো না, আর আদনানের ওপর ক্রাশ, তাই বিয়েটা ভেঙে দিয়েছে সে। অনন্যা আর অনন্যার মা ছাড়া বাকি সবাই নিজের বোনের মতোই দেখে, বোনের মতোই ভালোবাসে ওকে। মুগ্ধতা বাসার কাজকর্ম করার পাশাপাশি লেখাপড়াও করছে। আরমান হকের স্ত্রী করা হলেও এতটা করা নন, পড়াশোনার ব্যাপারে বেশ সেন্সিটিভ উনি। মুগ্ধতা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে পড়ছে। আদনানকে বিয়ের জন্য বাসা থেকে চাপ দেওয়ায় বিয়েটা দিতে রাজি হয়েছিলেন মিস্টার হক, কিন্তু বিয়ের দিন একটা তুচ্ছ বিষয় নিয়ে এত বড় একটা জলগোলা হবে ভাবতেও পারেনি উনি। জানলে এমনটা কখনো করতেন না উনি। এখন এসবের জন্য আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই। অনন্যার ওপর বেশ ক্ষেপেছিলেন, কিন্তু মুগ্ধতার কথাই কিছু বলতে পারেননি। মুগ্ধতার ভাষ্যমতে অনন্যার জন্যই আজ নতুন করে কুৎসিত মনের মানুষ আদনানকে চিনতে পেরেছে সে, তাই তাকে এর জন্য শুধু থ্যাঙ্কসই জানানো যায়, আর কিছু নয়। রাতে 12টা বা তার কাছাকাছি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা। ঘুটঘুটে অন্ধকারের মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বাতাসে আজ কেমন যেন বিষাক্ততার ঘ্রাণ। অন্ধকারের ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রুমে গিয়ে গা এলিয়ে দিতে মুগ্ধতা পুরো দিনের ঘটনাটা আবারও প্রথম থেকে মনে করতে লাগলো। আদনান আর মুগ্ধতার বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগে আদনানকে উদ্দেশ্য করে বলে ওঠে অনন্যা, আদনান তুমি কি জানো তোমার হবু বউ আমাদের কেউ হয় না, আমাদের সাথে ওর কোনো রক্তের সম্পর্ক নেই, ও আমাদের বাসার একজন আশ্রিত ছাড়া আর কিছুই না। এই কথাটা শোনা মাত্রই পিলে চমকে ওঠে আদনানের। সাথে সাথে বিয়ের আসর ছেড়ে অনন্যার কাছে ডিটেলসে সবকিছু জেনে নেয়, আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আদনান। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে মুগ্ধতার। নিজের 2 বছরের ভালোবাসা কি করে ভুলে গেল আদনান। আজ আমার থেকে আমার পরিচয়টা বড় হয়ে উঠলো ওর কাছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে ভালোই দিন কাটছিল, তারপর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা চলে যাওয়ার পর চাচি বাসা থেকে বের করে দেয়। তখনই আঙ্কেল এই বাসায় নিয়ে আসেন আমায়। আন্টি আর অনন্যা ছাড়া কেউ বুঝতে দেয়নি এই বাসায় আমি একজন আশ্রিতা। এখানে থাকতে থাকতে যে কখন এই বাড়িকে নিজের বাড়ি মনে ভেবে নিয়েছি বুঝতেও পারিনি। আদনানকে ভালোবাসতাম, কিন্তু এখনো ওর সাথে খারাপ কিছু করিনি। এই মাঝে মধ্যে পার্কে বসে গল্প গুজব, নয়তো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি। আমার হাত বেশ কয়েকবার ও ধরলেও আমি নিজে থেকে কখনো ওর হাত স্পর্শ করিনি। বেশ ভদ্রলোকই মনে করতাম আমি ওকে। যে আমার একটু চোখের জল সহ্য করতে পারতো না, সে আজ আমার সামনে আমাকে কাঁদ দিয়ে অপমানিত করে চলে গেল। সবটাই কেমন যেন লাগছে আমার ভালোবাসাটা ভুল ছিল না। ভুল সময়ে ভুল মানুষকে নির্বাচন করেছি আমি, যার খেসারত এখন দিচ্ছি। সকালে পাখির কিচিরমিচির কোলাহলে ঘুম ভেঙে গেল আমার। চোখ টিপ টিপ করে তাকিয়ে ফোন হাতে নিয়ে অবাক 10টা বেজে গেছে। আজ সকালে কোনো কাজকর্ম করিনি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। যাক, আমাকে কিছু করতে হবে না, কাজের লোক ওই সব করে ফেলেছে। খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমি। আমাকে বেরোতে দেখে আন্টি আপত্তি করলেও আঙ্কেল তাকে থামিয়ে দিল। ভাবছে যদি কলেজে গেলে মনটা ভালো হয় আমার। আমিও সেই আশায় বাড়ি থেকে বের হয়েছি। রিক্সায় উঠে বসে ভেবে চলেছি। হঠাৎ একটা বাইক এসে আমাদের রাস্তা আটকে রিক্সার সামনে দাঁড়ালো। আচমকা রিক্সা থামাই হুঁশ ফিরল আমার। সামনে তাকাতেই বাইকটা আমার চোখে পড়লো। বাইকে 2জন ছেলে বসে আছে। হেলমেট থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না, তবে ইয়াং বয়সের ছেলে দুটো বেশ বুঝতে পারছি। কিন্তু এরা আমার পথ আটকালো কেন ভেবে কুল কিনারা পাচ্ছি না আমি। এরা কি মাফিয়া, মেয়ে পাচারকারী, নাকি ছিনতাইকারী, কোনটা? নাকি মেয়েদের একা পেয়ে অসভ্যতামি করে তারা? এখন আমি কি করব? চেঁচাবো? কিন্তু রাস্তায় তো কোনো লোক সমাগম নেই বললেই চলে। চেঁচিয়ে করবোটা কি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ছেলেটা আস্তে আস্তে আমার সামনে এগিয়ে আসছে। জড়সড় হয়ে বসে আছি আমি। গলা শুকিয়ে গেছে, কথা বলার শক্তিও পাচ্ছি না। আর কয়েক শুকনো ঢোক গিলে জোরে জোরে শ্বাস নিয়ে এক টুকরো সাহস জোগাড় করে খোপা থেকে কাটা খুলে হাতে নিলাম আমি। ছেলেটা যেই আমার কাছে দাঁড়ালো অমনি কাটাটা ঢুকিয়ে দিলাম ছেলেটার গলার নিচে। আর শব্দ করে ক্ষতস্থানে ধরে চেঁচিয়ে উঠলো ছেলেটি। অফিস যাওয়ার জন্য বের হয়েছে আফিফ। মুগ্ধতার জন্য মনটা বেশ খারাপ তার। ছোট থেকে কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছে মেয়েটি, যাও একটু সুখের স্বপ্ন দেখছিল, আদনানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও খুব বাজেভাবে ভেঙে গেল। এসব ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করছে আফিফ। হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে।
অন্যমনস্ক হওয়ায় প্রথমে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন অনেকটা দেরি হয়ে গেছে। তবুও সাথে সাথে হার্ট ব্রেক করে আফিফ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে মেয়েটি। গাড়ি দাঁড় করিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে আফিফ। ততক্ষণে পাবলিক ঘিরে ফেলেছে আফিফকে। রাস্তায় পড়ে আছে মেয়েটি, সম্ভবত জ্ঞান হারিয়েছে। কপাল ফেটে রক্ত ঝরছে, ফর্সা হাত পা ছিলে রক্ত ঝরছে। পাবলিক যা নয় তা বলা শুরু করছে। আফিফ সেসবের কথায় তোয়াক্কা না করে মেয়েটার কাছে গেল। সত্যি মেয়েটা জ্ঞান হারিয়েছে। আফিফ দৌড়ে গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখে চাপটা দিল, গালে আলতো চাপ দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না মেয়েটার। মেয়েটির সাথে কেউ আসেনি, একাই বেরিয়েছে হয়তো। বাধ্য হয়ে মেয়েটাকে পাজা কোলে করে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে নিজে উঠে গাড়ি চালানো স্টার্ট করলো আফিফ। গন্তব্য হসপিটাল। ওইদিকে মুগ্ধতার সাথে ঘটছে অন্য একটা কাহিনী। ছেলেটা নিজের ক্ষতস্থান ধরে চেঁচানো মাত্রই বাইকে বসে থাকা সেই ছেলেটা দৌড়ে এই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই ঠিক আছিস তো? কিছুটা সামলে দাঁতে দাঁত চেপে ক্ষতস্থান ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটি। সাথের ছেলেটিকে জানালো সে ঠিক আছে। ছেলেটার তাকানো দেখে ভয়ে চুপসে গেলাম। একটু নড়েচড়ে বসলাম আমি। এখন কি করা উচিত আমার? পালাবো? কিন্তু কিভাবে পালাবো আমি? দৌড়ে একটুও যেতে পারবো না, তার আগেই লোকটা খপ করে ধরে ফেলবে আমায়। তাহলে আচ্ছা, এখন ছেলেটা কি আমাকে তুলে নিয়ে যাবে আর এই আঘাতের জন্য এক্সট্রা শাস্তি দেবে? ওরে মুগ্ধ, তার এই কাজটা করার আগে একবারও ভাবলি না এর ফলটা কি হবে? এমন হাতিমার্কা বুদ্ধি নিয়ে ঘুরিস? নিজেই নিজেকে বলতে লাগলো মনে মনে, তুই একটা রাম ছাগল, না সরি ছাগলি হবে। আমার ভাবনার মাঝে দাঁত কটমট করে বলে উঠলো ছেলেটি, এই মেয়ে তুমি কি পাগল নাকি? এভাবে আচমকা আমাকে আঘাত করলে কেন? এজন্যই কারোর উপকার করতে নেই। ছেলেটার কথায় বেশ রেগে গেলাম আমি। ছেলেটা কতটুকু জানে আমার সম্পর্কে? আর কিছু নয়, আমার মতো একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে ডিরেক্ট পাগল বলল। এই অপমান মুখ বুঝে কিছুতেই সহ্য করা যায় না। কর্কশ কণ্ঠে বললাম আমি, আপনার সাহস তো কম নাই, আপনি আমাকে পাগল বললেন? পাগল আমি নই, আপনি পাগল। কেউ কোনো মেয়ের রাস্তা এইভাবে আটকে দাঁড়ায় নাকি? যান যান, পাবনায় গিয়ে মরেন। আমার কথায় বেশ রেগে গেল ছেলেটি। এখনো হেলমেট পরনে বিদায় মুখ অস্পষ্ট, তবে এতক্ষণে বুঝে গেছি এই ছেলে দুটো ছিনতাইকারী বা খারাপ কেউ হতেই পারে না। যদি হতো তাহলে এতক্ষণে আমার কি হাল হতো কে জানে। আবারও হতেও পারে, বুঝতে পারছি না কিছুই। রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলো ছেলেটি, এই মেয়ে জাস্ট সেট আপ, তুমি গিয়ে পাবনায় মরো। বুঝি না এই পাগল ছাগলকে মা বাবা কিভাবে রাস্তায় একা ছাড়ে। সামান্যতম রেসপন্সিবিলিটি নেই এদের মাঝে। আমি তোমার রাস্তা এমনি এমনি আটকাইনি, কারণ আছে, আর বিবেকের তাড়নায় আটকিয়েছি। নইলে পাগল ছাগলের জন্য টাইম ওয়েস্ট করার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। পাশের ছেলেটি বলে উঠলো, আগেই বলছিলাম প্রয়োজন নেই, যখন হবে তখন বুঝবে ঠেলা। শুধু শুধু কতগুলো কথা শুনলি, ডেকে সাবধান করছিস শুনেনি, ব্যাস নামার প্রয়োজন কি ছিল? সত্যি দোস্ত, অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা নেমেই যখন গিয়েছি তখন রিজনটা বলেই যাই। ছেলেটির গা জ্বালানো কথায় রাগ হলেও শেষের কথায় বেশ অবাক হলাম আমি। কি বলে বাধ্য হয়ে বিবেকের তাড়নায় নেমেছে? অ্যাকচুয়ালি কি মেন করতে চাইছে ছেলেটি? রিজনটা বলবে মানে? কি বলবে? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছি ছেলেটির পানে। ছেলেটি কিছুক্ষণ নীরব থেকে বলল, এই তোমার মতো কিছু মানুষের কারণে এখন লোক লোকের উপকার করতে ভয় পায়। এতে বিপরীত হয়। শাওন আমাকে আগেই বলছিল প্রবলেম হবে, কিন্তু আমি শুনিনি। তার জন্যই তোমার উপকার করতে তোমার রাস্তা আটকেছিলাম। আগে যদি জানতাম এমন কিছু ঘটবে তাহলে কখনোই করতাম না এমন। ছেলেটির কথা শুনে আবারও অবাক হলাম আমি। আমার কোন উপকার করবেন উনি? রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, শোনো মামা, আমার নাকি উপকার করার জন্য রাস্তা আটকেছে উনি। তা আমার রাস্তা আটকে কি উপকার করবেন আপনি? মিথ্যা বলার জায়গা পান না। আসলে আপনাদের মতো লোককে চেনা আছে আমার। মেয়েদের রাস্তায় একা পেয়ে অসভ্যতামি করাই আপনাদের প্রধান কাজ। আমার কথায় এবার আরো রেগে গেল ছেলেটি। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই ডিফিকাল্ট চিন্তা ভাবনা তোমার কাছেই রাখো। ওই যে গলায় ওড়না নামক রশিটা পেঁচিয়ে আসো, ওটা কোথায় আছে খেয়াল আছে তোমার? নেই, থাকবে কি করে? তুমি তো বেহুশ হয়ে চলাফেরা করো। একবার তাকিয়ে দেখো, তারপর সব বুঝতে পারবে। তোমাকে বাঁচাতে এসে এই হাল আমার। আগে যদি জানতাম তাহলে কিছুই হতো না, মরলে মরতো আমার কি। লোকটার কথা শুনে আমি ওড়নার দিকে তাকালাম। আমার ওড়নার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমি। অর্ধেকেরও বেশি ওড়না রিক্সার চাকার মধ্যে আটকে আছে। আর একটু পেঁচালেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার। নিজের বোকামিগুলো বুঝতে পেরে চুপ হয়ে বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটি বলল, কি হলো এখন? এখন মুখে কথা নেই কেন? এতক্ষণ তো ফটর ফটর করছিলেন, এখন চুপসে গেলেন যে? কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার ওড়না পেঁচিয়ে মরতে যাচ্ছ। না, কথাগুলো কানেও যাচ্ছে না তার, আর সেজন্যই আমাকে নামতে হলো। আচ্ছা তোমার মাথায় সমস্যা আছে বুঝলাম, কানেও কি কম শোনো নাকি?
ছেলেটার কথা শুনে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। নেহাত উপকার করেছে তাই কিছু বলছি না, নইলে হাজারটা কথা শোনানোর মতো ক্ষমতা রাখে এই মুগ্ধতা। ওড়নাটা ছাড়াতে বললাম, অ্যাকচুয়ালি আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম তাই শুনতে পাইনি, আর উপকার করেছেন তার জন্য থ্যাঙ্কস। ফ্রিতে এতগুলো কথা না শোনালেও পারতেন। আপনি ফ্রিতে লোককে আঘাত করতে পারেন আর আমি আহত হয়ে কথা শোনাতে পারবো না। স্ট্রেঞ্জ, লোকটার কথায় বেশ লজ্জা পেলাম আমি। সত্যি কোনো কিছু না জেনে এভাবে ওনাকে আঘাত করা উচিত হয়নি আমার। উপকার করতে এসে এভাবে মার খাবেন, এটা ভালো দেখায় না। আমতা করে বললাম, আসলে আমি ভেবেছিলাম আপনারা ছিনতাইকারী বা মেয়ে পাচারকারী, তাই নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছি। মেয়েটির কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি। কি বলে, শেষে কিনা আমাকে মেয়েটা পাচারকারী বানিয়ে দিল। আমাকে দেখতে কি পাচারকারী মনে হয় নাকি আজব? নিজেকে ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নিলাম, কই না তো, আমার গেট আপ দেখে তো কোনো দিক দিয়ে ছিনতাইকারী বা পাচারকারী মনে হচ্ছে না। মেয়েটির কথায় মুখ চেপে হাসতে শাওন। আমি তাকাতেই মুখ বন্ধ করে নিল সে। রেগে দাঁত কটমট করে জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আমাকে ছিনতাইকারী মনে হলো? একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমার কথায় রেগে গেছেন বেশ, বুঝতে পারছি আমি। এদিকে কলেজে লেট হয়ে যাচ্ছে আমার, আর কথা না বাড়িয়ে কেটে পড়াই উত্তম। তবে যাওয়ার আগে উত্তরটা দিয়ে যাই শুনুন। আপনার হাবভাব, গেট আপ, গায়ে কালো টি শার্ট, কালো জ্যাকেট, মাথায় হেলমেট, টি শার্টের গলায় সানগ্লাস ঝোলানো, পায়ে ব্ল্যাক শুজ, সবকিছু মিলে একটা ছিনতাইকারী ভাব আসে আপনার মাঝে। তার উপর মাঝ রাস্তায় আচমকা একটা মেয়ের রাস্তা আটকে দাঁড়ানো, সবেতে পাচারকারী কিংবা ছিনতাইকারীর সাথে আপনার মিল পেয়েছি আমি। এবার আপনি আমাকে যাই ভাবেন না কেন, এটাই সত্যি। আর হ্যাঁ, আপনাকে এভাবে দেখলে আমি নই যে কেউ ছিনতাইকারী উপাধি দিয়ে দিবে 100% শিওর আমি। মামা চলেন তো। লোকটার উত্তরের অপেক্ষা না করে রিক্সা চলতে লাগলো আপন গতিতে। পেছনে লোকটা চেঁচিয়ে থামাতে বলছে, কিন্তু আমি মামাকে নিষেধ করায় থামাইনি উনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুগ্ধ গল্পের আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অথবা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।